নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি নয়নতারাকে গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয় এই অনুষ্ঠানে। তো নয়নতারাও রাজি হয় আর নয়নতারাকে সঙ্গ দেয়, মানে নয়নতারা তো গান গাইছে আর নয়নতারাকে সঙ্গ দিচ্ছে দুষ্টু আর মিষ্টু। সবাই বেশ মন দিয়ে মানে নয়নতারার গান শুনছে। আরণ্যকও এদিকে সুরঙ্গমা মনে মনে বলছে যে কেন যে আমি এই মেয়েটাকে অ্যাভয়েড করছি সেটা আমার জায়গায় থাকলে তোমরা বুঝতে পারতে। তনুশ্রী সুরঙ্গমাকে দেখে একটু আলাদা রকম বলে মনে হয়। সুরঙ্গমার কাছে গিয়ে বলছে যে এই মেয়েটাকে দেখে একটু খটকা লাগছে না, একদম রোশনাইয়ের মতো দেখতে, মনেই হচ্ছে না যে রোশনাই বেঁচে নেই। সুরঙ্গমা বলছে কিভাবে বলবো বলুন, ওদের বাবারা তো একরকম দেখতে, হয়তো হতে পারে ওরা কাজিন সিস্টার। তনুশ্রী বলছে আচ্ছা আপনি জানতেন না এই ব্যাপারটা? বলে না, আমি কি করে জানবো। গরিমাও কিন্তু শুনছে তার মা আর তনুশ্রীর কথাবার্তা। তনুশ্রী বলছে আচ্ছা এটা থাকবে কতদিন এখানে? বলে আমি জানি না, আমি কি করে বলবো বলুন তো। সুরঙ্গমা মানে খুব ভয় আর টেনশনে কথাগুলো বলছে, যেন উত্তরগুলো দিতেও খুব বিরক্তি বোধ করছে। জাহ্নবীও আবার গিয়ে জোটে তনুশ্রী আর সুরঙ্গমার দলে। বলছে যে আচ্ছা এই মেয়েটা রোশনের মতো দেখতে হলেও মানে গরিমা কিন্তু কখনোই চাইবে না যে বাদশা আবার এর সাথে মেলামেশা করুক। সুরঙ্গমা বলছে আমি কি চাই, সবসময় তো আমার মেয়েটাই সাফার করে। জাহ্নবীরা বলছে যে এখন তো ভালোই আছে ওরা, আর শুনছি তো আবার বিদেশে যাওয়ারও প্ল্যান করছে। সুরঙ্গমা বলছে ভালো তো, যাক না। এরপরে দেখা যাচ্ছে মিনি আর লালন ওঠে স্টেজে গান গাইতে। তো তারা সুন্দরভাবে গান গাইছে, সবার বেশ ভালোও লাগে তাদের গান। তাদের গান হওয়ার সময় আরণ্যক তো মানে রোশনাইয়ের দিকেই তাকিয়ে আছে, রোশনাইও তাকাচ্ছে আরণ্যকের দিকে, আর এটা কিন্তু রোশনাইয়ের বাবা খুব ভালো করেই লক্ষ্য করছে। আর ওদিকে গরিমাও গান গাওয়ার পর দেখা যাচ্ছে মিনি একদম লাফাতে লাফাতে একদম রোশনাইয়ের কাছে গিয়ে রোশনাই রোশনাই বলে জড়িয়ে ধরে রোশনাইকে। বলছে দেখেছো, আমি বলেছিলাম না যে ওই আমাদের রোশনাই। রোশনাই বলছে হাই হ্যালো, আমি নয়নতারা। বলে সে তুমি যাই বলো না কেন, তুমি একদম আমার রোশনাইয়ের মতো দেখতে, তুমি আমার রোশনাই। তখন লালন যায় মিনির কাছে। লালন তখন মিনিকে বুঝিয়ে বাজিয়ে অন্য জায়গায় গিয়ে মানে অন্য জায়গায় নিয়ে গিয়ে বসায় আর কি। মাধবী এদিকে ছোটকে বলছে যে দুজনে একই রকম দেখতে হয় কি করে বলো তো। বলে ওদের বাবারা একই রকম দেখতে, তো জমজ হতেই পারে। বলে না, তবুও আমার মনে একটা খটকা লাগছে, কিন্তু খটকাটা আমি তোমাকে বলবো কিনা সেটা বুঝতে পারছি না। ছোট বলছে তা না বললে বুঝবো কি করে। মাধবীলতা বলছে আচ্ছা তোমাদের কি সত্যি মনে হয় যে রোশনাই আর বেঁচে নেই? বলে যা দেখেছি তাই দেখে তো তাই মনে হয়। বলে হ্যাঁ তা অবশ্য ঠিক। ছোটু বলছে মেয়েটিকে দেখে আমাদেরই যদি এরকম অবস্থা হয় তাহলে ভাবো যে বাদশার কি অবস্থা হচ্ছে। মাধবীলতা বলছে হ্যাঁ সত্যি, বাদশা হয়তো উপর থেকে সাজগোজ করে ওকে দেখতে ভালোই লাগছে, কিন্তু ভেতর থেকে ওর কষ্টটা কতটা সেটা ওর মুখটা দেখলেই বোঝা যায়। ছোটু বলছে যে আমাদের বাদশার জীবনটা যে এরকম হয়ে যাবে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি, তবে এখন তো শুনছি গরিমার সাথে নাকি ভালোবাসা হয়েছে। তখন মাধবী বলছে সেও হোক, সে হলেও ভালো, একটা মানুষ কিছু একটা তো নিয়ে বাঁচবে, এরকমভাবে যে মানুষটা মারা গেছে তাকে এইভাবে আগলে রেখে তো বাঁচা যায় না। তো ছোট বলছে হ্যাঁ ভালো, আটকে রাখতে পারলেই হলো। তখন বলছে রাখছে তো। বলে না, কোথায় পারলো, চেষ্টা তো করলো গরিমা, কিন্তু পারলো কি বাদশাকে আটকে রাখতে? বাদশা কি থাকলো ওর কাছে? থাকলো না তো। এদিকে আরণ্য গুরুজির কাছে গেছে, প্রণাম জানায় আর বলছে গুরুজি আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আপনি কি খাবেন, মানে আপনার জন্য কিছু খাবার এনে দেবো? মানে এইভাবে একটু আতিথেয়তা করার চেষ্টা করছে আরণ্যক আর কি। ওদিকে নীলাব্জও গেছে যে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো আসতে? বলে না না, আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন তো, আপনার গাড়িতে এসেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে আরণ্যক বেশি খাতিরদারি করতে চাইলে ওদিকে আবার গরিমা দেখছে, আর সেটা দেখে আরণ্যক আবার একটু চুপ করে যায়। আরণ্যককে নীলাব্জ বলছে আরণ্যক তুমি একটু বাকি গেস্টদের দেখো না যে সবাই ঠিকঠাক সব কিছু পেয়েছে কিনা, বিশেষ করে তোমার বাড়ির লোকেরা, মানে আমি তো সব দিকটা দেখতে পাচ্ছি না। আরণ্যক তখন বলছে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি সব দিকটা দেখে নিচ্ছি। রাজা বলছে আরে আঙ্কেল বাদশা কি দেখবে, বাদশা তো গান গাইবে এখন, মিনি আর লালনের তো হয়ে গেছে, এবার তোর পালা, চল। এদিকে মানে রোশনাই বলছে নয়নতারা আর কি সবার কাছে যে আরণ্যক তুমি গান গাইতে পারো? বলে ওই একটু একটু আর কি, বাথরুম সিঙ্গার, ওইভাবে শিখিনি। তখন নয়নতারা জোর করতে থাকে ঠিক আছে তাহলে একটা গাও না। এদিকে জাহ্নবীও জোর করতে থাকে আরণ্যককে। ওদিকে গরিমা বলছে আরণ্যক আমার মনে হয় যে নয়নতারা তোমার সাথে কথা বলার থেকে তোমার গান শোনাটা বেশি পছন্দ করবে, কি নয়নতারা তাই তো? বলে হ্যাঁ একদম। এরপরে জাহ্নবী জোর করে আরণ্যককে স্টেজে নিয়ে চলে যায়। আরণ্যক এরপরে গান শুরু করে পল পল দিল কে পাস। আরণ্যক তো নয়নতারার দিকে তাকিয়ে তাকিয়ে গান গাইছে, নয়নতারাও তাকাচ্ছে আবার চোখ নামাচ্ছে। গরিমা ব্যাপারটা খুব ভালো করে নোটিস করছে।
বলছে যে প্রতি মুহূর্তে তোমার হৃদয়ে কে আছে আমি খুব ভালো করেই জানি, মেয়েটা মরেও আমাকে শান্তি দেয় না। এবার তার মতো দেখতে আরেকটা মেয়ে এসেছে বলে তুমি তার দিকেও ঘুরফির করছো। বলছে কোনোভাবে তোমাকে নিয়ে যদি বিদেশ যেতে পারি তাহলেই আমি শান্তি পাবো, তার আগে যদি কোনোভাবে আমি কনসিভ করে যাই ব্যাস তাহলেই তোমার সব জারিজুরি শেষ। সম্পর্কটাই তো হয়ে গেছে, তাই বলছে গরিমা। তো এরপরে আরণ্যকের গান শেষ হয়, সবাই হাততালি দেয়। আর এবার নীলাব্জ সুরঙ্গমাকে হাত ধরে নিয়ে যাচ্ছে, চলো চলো এবার আমাদের কেক কাটার পালা। সুরঙ্গমা বলছে কি গো, সারপ্রাইজটা এখন হবে তো? নীলাব্জ বলছে তোমার দেখছি তর্স হয়েছে না, বলে হাসছে। বলছে তোমার হাতে এই সারপ্রাইজটা তুলে দেওয়ার জন্য না আমি একজন বিশেষ ব্যক্তিকে স্টেজে আহ্বান জানাবো, তিনি একজন গুণী মানুষ। সুরঙ্গমা বলছে নীলাব্জ প্লিজ, আজকের দিনে তুমি আমাকে উপহার দেবে, তার জন্য অন্য লোককে কেন লাগবে বলো? নীলাব্জ বলছে আসলে কি বলতো, যে হাতে তুলে দেওয়ার একটা ব্যাপার থাকে না, আমারই সারপ্রাইজ আমি তুলে দেবো, সেটা কেমন লাগে? সুরঙ্গমা বলছে এটাই তো স্বাভাবিক। তখন নীলাব্জ বলছে সারপ্রাইজটা পেলেই বুঝতে পারবে এটা অস্বাভাবিক নয়। তো নীলাব্জ এবার অ্যানাউন্স করছে যে এবার আপনারা যেই মুহূর্তটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সেটা এসে গেছে। এবার আমরা কেক কেটে সেলিব্রেট করব, আর তারপরে সুরঙ্গমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহারটা আমি তার হাতে তুলে দেব। তো এরপরে সুরঙ্গমা বলছে যে আমি জানি না যে নীলাব্জ আমাকে কী সারপ্রাইজ দেবে, আমি সত্যি গেস করতেও পারছি না। এর আগে তাও হিন্টস দিত, কিন্তু এবার একদমই দেয়নি। তাই আমি চাই যে সেই সারপ্রাইজটা আমরা সবাই মিলে ভাগ করে নেব, আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আর আপনারা সবাই আশীর্বাদ করুন, এই কামনা করুন যাতে আমরা আগামী জীবনগুলো এইভাবেই ভালো মতো করে কাটাতে পারি। এভাবে বলছে আর কি সুরঙ্গমা। নীলাব্জ সবাইকে স্টেজের কাছে ডাকছে। রোশনাই যেতে একটু ইতস্তত বোধ করছে। রোশনার বাবা বলছে কি হয়েছে? বলে কিছু না, ওই সুরঙ্গমা মুখার্জির সামনে গিয়ে দাঁড়াতে একটু কেমন লাগছে। বলে কেন? ও তো সবই জানে, সব জেনে ওর যদি কোনো লজ্জা না থাকে, কোনো ইতস্তত বোধ না থাকে, তাহলে তোমার কেন থাকবে? তুমিও নির্দ্বিধায় যাবে আর ওর সামনে গিয়ে দাঁড়াবে। সুরঙ্গমা বলছে যে তুমি আমার জীবন ধ্বংস করতে এসেছো তো, কোনো সুযোগই দেবো না তোমাকে। দেখো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কত হ্যাপি। সুরঙ্গমা বলছে দুজন স্পেশাল গেস্ট এখনও দূরে দাঁড়িয়ে আছে, তাদেরকে কাছে ডেকে নি? নীলাব্জ বলছে হ্যাঁ। বলছে রঞ্জন প্রসাদ বাবু, এরকম একটা বিরল দৃশ্যের সাক্ষী আপনি হতে চান না? রোশনাই বলছে শিওর আন্টি। এই বলে কিন্তু তারাও সামনের দিকে এগিয়ে যায়। এরপরে তো কেক কাটা হচ্ছে। এরপর তো কেক টেক কাটা হচ্ছে, কেক টেক খাওয়ানো হচ্ছে, ছবিও তোলা হচ্ছে, সবই হলো। এবার নীলাব্জ বলছে তা যেই সারপ্রাইজটার জন্য আমার মানে ওয়াইফ আর কি অপেক্ষা করে আছে সেটা আমি তাকে এখনই দেব, তবে তার আগে একটা গল্প আমি আপনাদের সবাইকে শোনাতে চাই। তো এবার নীলাব্জ তার গল্প শুরু করে। বলছে সব গল্পেই যেমন হয় একটি ছেলে আর একটি মেয়ে থাকে, এই গল্পেও তার অন্যথা হয়নি। ছেলেটির নাম ধরে নিন এক্স আর মেয়েটির নাম ওয়াই। ছেলেটি কিন্তু অত্যন্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে। সে নিজের ব্রিলিয়ান্সের জোরে উঠে আসে আর কি। আর সে খুব অল্প সময়ে তার কর্মস্থানের একদম উচ্চ শিখরে গিয়ে পৌঁছয়। তারপর সে যখন তার একটা বিরাট স্থানে পদাধিকারী, তখন সে একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তার ওই ওয়াই মেয়েটির সাথে দেখা হয়। তো সেই পার্টিতে এক্স ওয়াই দুজন দুজনকে দেখে মুগ্ধ হয়, তবে এক্স যতটা না মুগ্ধ হয় ওয়াই তার চেয়ে অনেক বেশি মুগ্ধ হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেয়, ডেটিং করে তার আগে, তারপর বিয়ের সিদ্ধান্ত নেয়, বিয়ে হয়, তারপরে তাদের ঘরে একটি কন্যা সন্তানও জন্মায়। কন্যা সন্তানের যখন 2-3 মাস বয়স, তখন সেই ওয়াই মেয়েটি বলে যে তাকে তার বিশেষ ট্রেনিংয়ের জন্যে বাইরে যেতে হবে, তাও ওই 1 বছর সময়ের জন্যে। সুরঙ্গমা মনে মনে বলছে এই সব কথা কেন বলছে কে জানে, ও তো ওই পর্যন্তই জানে, এর থেকে বেশি তো জানে না। বলছে এক্স ছেলেটি এতটাই ভালোবাসতো ওয়াই মেয়েটিকে যে সে কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে যায়। আর তখন সেই ওয়াই আর কি এক্সের হাতে তার ওই 2-3 মাসের সন্তানকে দিয়ে, এমনকি তার মাইনে করা যে কর্মচারী তার হাতেও ছেড়ে দিয়ে সে চলে যায়। ফিরে আসে 1 বছর পর। সুরঙ্গমা বলছে বাবা বাঁচলাম, এই 1 বছরের কোনো কিছু তো ও জানে না। বলছে যখন তার স্ত্রী ফিরে এলো তখন তার ইমোশনাল স্বামী একটু একটু করে প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে। স্ত্রীর গতিবিধি লক্ষ্য করতে করতে এই সিদ্ধান্তে সে উপনীত হয়েছে যে আর যাই হোক স্ত্রী তাকে কোনোদিন ভালোবাসেনি, সে ভালোবেসেছিল তার টাকা, তার স্টেটাস, তার সম্পদকে। সুরঙ্গমা অবাক হয়, বাকি মানুষও শুনে একটু অবাক হয়। বলছে আপনারা প্রশ্ন করতে পারেন তখন এক্স সংসার ভেঙে বেরিয়ে গেল না কেন? আসলে কি হয়, কাউকে যদি অন্ধের মতো ভালোবাসা যায় তাহলে তার ভালোবাসার চর থেকে বেরিয়ে যাওয়া খুব একটা সহজ হয় না। এক্ষেত্রেও হলো না। তাছাড়া এক্সের আরেকটা দুর্বলতা ছিল কন্যা সন্তান, তাই এক্স সংসার ভেঙে বেরিয়ে যেতে পারেনি। সুরঙ্গমা মনে মনে বলছে যে নীলাব্জ এগুলো কথা কেন বলছে? নীলাব্জ বলছে আপনারা বলতেই পারেন একজন উচ্চাকাঙ্ক্ষা নারী যদি একটা ট্রেনিংয়ে যায় তাতে দোষের কি? বলে না, সে তো কোনো ট্রেনিংয়ে যায়নি,
সে গিয়েছিল তার পুরনো স্বামীর কাছে। এটা শুনে তো সুরঙ্গমা একদম পিছুপা হয়ে যায়, মানে ভয় পেয়ে একদম ঘাবড়ে যায় আর পিছুতে থাকে। আসলে সে তার পুরনো স্বামীর কাছে গিয়েছিল এটাই বোঝাতে যে আমি যত দূরেই থাকি না কেন আমি তোমারই আছি। বলছে ওয়াই মহিলাকে দ্বিতীয়বারের জন্য কনসেপ্ট করতে হয়। এরপর আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর ওই মেয়েটির উপর এক ভয়ঙ্কর আক্রমণ নেমে এলো। গাড়ি শুদ্ধ তাকে জলের মধ্যে ফেলে দেওয়া হলো। সেই বাবা আর আশ্রমের সাধু, যিনি চিকিৎসকও বটে, তাদের দুজনের চেষ্টায় মেয়েটি সুস্থ হয়ে উঠল। তখন তার বাবা তার নতুন নামকরণ করলো নয়নতারা। এটা শুনে মানে সুরঙ্গমা আর কি চিৎকার করে ওঠে না বলে, আর ওদিকে গরিমার চোখে জল, আর সবাই শুনে অবাক। নয়নতারার দিকে সবাই তাকাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত তো অবশ্যই দেখতে চাইবে তোমরা, তার জন্য কিন্তু স্টার জলসার পর্দাতে যথাসময়ে চোখ রাখতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।